আমি শুধু চেয়েছি তোমায়। পর্ব সংখ্যা ৩৯। লেখিকা সুরাইয়া রাফা। সূর্যের তেজ নিষ্ক্রিয়, আকাশ জুড়ে ধূসর মেঘের উদ্ভাসন। খানিক বাদে বাদে দিবালোকের দিগন্তে তেরছা হয়ে প্রস্ফুটিত হচ্ছে বিজলির উজ্জ্বল দ্যুতি। পরপরই বজ্রপাতের প্রকম্পনে ভাঙছে আকাশ। হুট করেই মর্জি পাল্টে হাস্যোজ্জ্বল প্রকৃতি যেন ধারণ করেছে এক বিধ্বংসী দানবীয় রূপ। ঈশানীদের দোতলা বাড়ির আবহাওয়া তার ব্যতিক্রম নয়। একদল রাশিয়ান মাফিয়ার সৈন্যদের সশস্ত্র অবস্থান যেন হুট করে পাল্টে দিয়েছে চিরাচরিত বাসস্থানের স্বকীয়তা। থমথমে গুমুট চারিপাশ যেন পরাক্রমশালী নির্ভীক সম্রাটের অশুভ আগ্রাসনে ধারাশায়ী ভূখণ্ড। এক পা এদিক ওদিক হলেই আরম্ভ হবে হত্যাযজ্ঞ। রক্তাভ লালিমায় প্লাবিত হবে ধরণী। ঘণ্টার পর ঘণ্টা মূর্তিমান হয়ে সব স্থানে দাঁড়িয়ে আছে রোকেয়া প্রাচীর। কোনো এক অযাচিত আশঙ্কায় বিন্দু বিন্দু ঘামে সিক্ত হয়েছে তার উজ্জ্বলাভ গমরাঙা ললার দেশ। মাথার অগ্রভাগে রিভলভারের নলের সুস্পষ্ট অস্তিত্ব, যার দরুন শারীরিক নড়াচড়া তো দূরে থাক, ঠোঁট নাড়িয়ে সামান্য কোনো বাক্য নির্গমন করার স্পর্ধা হয়নি তার। বসার ঘরের অপর প্রান্তে সোফায় মুখ কাচুমাচু করে নির্বিকারে বসে রয়েছেন দেবরা। তার কুচকানো চামড়ার আড়ালে ঢাকা পড়ে যাওয়া ঝাপসা টলমলে নয়ন জুড়ে কুণ্ঠার আস্ফালন। যদিও দেবরার মাথায় বন্দুক ঠেকায়নি কেউ, দুজন কালো পোশাকধারী এসে দুপাশে দাঁড়িয়েছে শুধু, তবুও মেয়ের এহেন ধরাশয়ী পরিস্থিতি তার বুদ্ধিদীপ্ত অন্তরটাকে কাঁপিয়ে তুলছে ক্ষণে ক্ষণে। শুনশান নীরবতায় আশঙ্কার পারদ বেড়েই চলেছে ক্রমাগত। রোকেয়ার মস্তিষ্কে রিভলভার ধরে রাখা অবস্থাতেই দোতলায় দৃষ্টিপাত করে আছে তুষার। তার তির্যক চাহনি ঈশানীর ছোট্ট ঘরের পানে নিবদ্ধ। মূলত রহস্যময়, সেই সঙ্গে আশঙ্কাজনক। অ্যারিস ইউভানের ভরসা নেই, তার বিধ্বংসী প্রতিক্রিয়া যে প্রলয়ের চাইতেও বহুগুণ মারাত্মক। আরে এসব কি? বহুক্ষণের ভয়াবহ নিস্তব্ধতার ভাঙন ধরল আচানক এক সুকণ্ঠী রমণীর চঞ্চল আওয়াজে। সুডল কপালখানি মুহূর্তেই বেঁকে গেল মূর্তি মানবের। মুখায়ব জুড়ে প্রগাঢ় হলো থমথমে অভিব্যক্তি। চৌকিতে ঘাড় ফিরিয়ে পেছনে দৃষ্টিপাত করল সে। তার দৃষ্টি অনুকরণ করেই তরতরিয়ে ঘরের পানে অগ্রসর হলো নিঝুম। মাথার চুল, কাঁধের টোট ব্যাগ থেকে শুরু করে সমগ্র শরীরে তার ঝিরিঝিরি বৃষ্টির ঝাঁট। সেসবে বিন্দুমাত্র তোয়াক্কা না করে তুষারের কুচকানো ললার দেশে কঠোর দৃষ্টি নিক্ষেপ করল মেয়েটা। গলার আওয়াজে দৃঢ়তা টেনে ঝাঁঝিয়ে বলে উঠল, কি করছেন আপনি এসব? এভাবে একজন বয়োজ্যেষ্ঠ মানুষের মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছেন? আপনার কোনো মানবতা নেই? দৃষ্টি ঘুরিয়ে দাঁত পিষল তুষার। বিরক্তির স্বরে আওড়ালো, এসে গিয়েছে মিস পকর পকর। শব্দ কটা অস্পষ্ট হলেও শুনতে বিন্দুমাত্র পরিমাণ অসুবিধা হলো না নিঝুমের। ফলস্বরূপ তৎক্ষণাৎ প্রতি উত্তরের সহিত ধ্বনিত হলো, আপনি কি তুর্য ভাইয়ের কাছ থেকে ট্রেনিং নেন নাকি? কিন্তু উনি তো সুপারস্টার মাহিনের অ্যাসিস্ট্যান্ট, আর আপনি তো দেখছি জলজান্ত এক ভিলেন। কথা নেই বার্তা নেই, যার তার কপালে বন্দুক ঠুকিয়ে দিচ্ছেন। এমন এক উদ্বেগপূর্ণ মুহূর্তে মেয়েটার শিশুসুলভ কোনো কথাই কর্ণগোচর হল না তুষারের। উল্টো ভীষণ বিরক্ত হয়ে দাঁতে দাঁত পিষল সে। তিরিক্ষে আওয়াজে বলে উঠল, জাস্ট শাট আপ। যেখান থেকে এসেছো সোজা সেখানে ঘুরে ফিরে যাও। ফিরে যাব মানে? আপনি আন্টির মাথায় বন্দুক সরান আগে। হেয়ালি পেয়েছেন নাকি? ঘাড় ঘুরিয়ে নিঝুমের পানে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল তুষার। কুচকুচে কালো নেত্র গহ্বর অকৃত্রিম অগ্নিস্ফুলিঙ্গে ধরে রেখে অত্যন্ত রূঢ়স্বরে বলল, দিস ইজ মাই প্রফেশন। আমার কাজে ব্যাঘাত ঘটাতে চাইলে বুলেট বিদ্ধ করব। তোমার ওই ছোট্ট মস্তিষ্কটা উড়িয়ে দিতে দুবার ভাববো না আমি। কিছুটা কৌতূহল আর খানিকটা আশঙ্কায় হতচকিত হয়ে ওঠে দুই নয়ন। শুষ্ক একটা ঢোক গিলে বিহ্বলিত স্বরে নিঝুম শুধায়, প্রফেশন মানে? কে আপনি? আশ্চর্য দৃষ্টিতে ঘরের চারিদিকে একপল চোখ বুলায় নিঝুম। ঘরময় কালো পোশাকধারী সশস্ত্র বাহিনীর অস্তিত্ব, যাদের দৃষ্টিতে ঘনীভূত হয়েছে অদ্ভুত অশুভ আগ্রাসন। ফের শুষ্ক ঢোক গলধারণ করে অস্ফুটে ঠোঁট নাড়ালো মেয়েটা, আপনি কি সত্যি ভিলেন? তুষারের প্রতি উত্তরে চুপসে যাওয়া হৃদযন্ত্রটা ছলকে উঠল আকস্মাক। মাত্রা অতিরিক্ত কুণ্ঠায় এলোমেলো হয়ে নেতিয়ে গেল অনুভূতির মাতন
অধর গলিয়ে বেরিয়ে এলো অভিমানী কণ্ঠস্বর। কিন্তু আপনি এখানে কি করছেন? আর ইস্যু কোথায়? এখানে কেন এসেছ? উল্টো প্রশ্ন ছুড়ল তুষার। ভীতিকর স্বরে নিঝুম জানালো, বেশ কিছুদিন হলো ইস্যু মার্কেটে যাচ্ছে না, ওর ফোনটাও বন্ধ, তাই খোঁজ নিতে এসেছি। মেয়েটার নির্লিপ্ত স্বীকারোক্তি এক মুহূর্ত ভাবালো তুষারকে। অচিরেই তার বুক চিরে বেরিয়ে এলো এক ভারী গুমোট দীর্ঘশ্বাস। তুষারের বেমালুম নীরবতায় কিয়ৎক্ষণের সংকীর্ণতা ইতি ঘটাল নিঝুম। খানিক আগে বাড়িয়ে ভয়ার্ত স্বরে বলল, আপনি প্লিজ বন্দুকটা নামান। আন্টিকে আতঙ্কিত দেখাচ্ছে, দেখুন এই ঠান্ডা আবহাওয়ার মাঝেও ওখানে দরদরিয়ে ঘামছেন নানি। নিঝুমের ইশারা অনুসরণ করে দেবরার পানে দৃষ্টিপাত করে তুষার। কুণ্ঠিত বৃদ্ধাকে দেখেও ভাবলে সে নির্দয়তার অভিব্যক্তি। একই ভঙ্গিমায় ঘুরে তাকালো ফের। জড়সড় আড়ষ্ট চাহনিটুকু নির্দ্বিধায় এড়িয়ে গেল। কেবল থমথমে আওয়াজে উচ্চারণ করল, ইডিয়েট। প্রত্যুত্তরে নিঝুম কিছু বলবে তার আগেই সকলের দৃষ্টি ভেদ করল অজ্ঞাত এক দৃশ্যপট। দোতলার সিঁড়ি ভেঙে নিস্তব্ধ কদমে আগমন ঘটালো মাফিয়া বস। তার শক্ত পেশিবহুল বাহু দুটো অতি সন্তর্পণে আঁকড়ে ধরে রেখেছে নাজুক রমণীর ছোট্ট অসার শরীরটাকে। মাস্ক পরিহিত লোকটাকে প্রশস্ত বক্ষ মাঝে ভেঙে চুরে পড়ে আছে চেতনাহীন ঈশানী। অরণ্যকে আগে কখনো দেখেনি নিঝুম, যার দরুন খেয়াল করল না বিশেষ। আপাতত ওর পূর্ণ মনোযোগ স্থির হয়ে আছে অবচেতন মেয়েটার রুগ্ন শরীরটাতে। শরীরে ওনার উপস্থিতি নেই। জুতাবিহীন মোম নরম ফর্সা পা দুটো ছোপ ছোপ রক্তের দাগ সুস্পষ্ট। ঈশানীর এহেন নিদারুণ নির্জীবতায় উদ্বিগ্ন হয়ে উঠল নিঝুম। অহেতুক ভাবনায় সময় অতিবাহিত না করে দ্রুত পদযুগল সামনে অগ্রসর করল। অক্ষি গহ্বরে আকাশসম দুশ্চিন্তা ধরে রেখে অস্ফুটেই ডেকে উঠল প্রাণের বান্ধবীকে, ইস্যু। দিশাহীন চিত্তে দু কদম এগিয়ে গিয়েও সরু কবজিটাতে সূক্ষ্ম পিছুটান অনুভূত হওয়ার দরুন আচানক থেমে গেল পদধ্বনি। খসখসে এক পুরুষালী করতাল 5 আঙুলের প্রগাঢ় বাঁধনে পেঁচিয়ে রেখেছে কবজিটা। ঘটনার আকস্মিকতায় পেছনে চাইল নিঝুম। অবলোকন করল মূর্তিমান মানবটির দ্বিধাহীন অভিব্যক্তি। অযাচিত এই স্পর্শটুকু অনুভূতির ঝড় তুলল বক্ষপিঞ্জরে। কয়েক মুহূর্তের জন্য পারিপার্শ্বিক সকল টানাপোড়েনের ইস্তেফা ঘটিয়ে ভালো লাগায় বুধ হলো অন্তঃকরণ। অজান্তেই এক ফালি লাজুক হাসি উদয় হলো ঠোঁটের কোণে। ঠিক সেই মুহূর্তে আচানক প্রকটিত বেনামে ভালো লাগার ইতি ঘটালো তুষার। টান টান রুক্ষ আওয়াজে কঠোর আদেশ ছুড়ল সে, ডোন্ট মুভ। ভাঙল মতিভ্রম। তুষারের দিকে দৃষ্টি ফিরিয়ে ফের আগন্তুকের পানে চাইল নিঝুম। ইতোমধ্যে দরজার সন্নিকটে চলে গিয়েছে মাফিয়া বস। বরফের ন্যায় শীতল অভিব্যক্তিহীন শূন্যতার ধূসর বাদামি নেত্র গহ্বর। সুদর্শন দৃষ্টির গহীনে কোমলতা কিংবা মাধুর্যতা দুটোই অনুপস্থিত। আকর্ষণীয় নেত্র জুড়ে কেবলই পাশবিকতার ধ্বংসাত্মক আগ্রাসন, অথচ তার বাহুডোরে আবদ্ধ এক তুলতুলে নারী শরীর। অতি আহ্লাদী সেই স্পর্শ যেন বাহুর মাঝে ভীষণ আদরে এক ননির পুতুল আগলে রেখেছে মাফিয়া বস। মেয়েটাকে নিয়ে সামনে এগুতে এগুতে নির্বিকারে চোখ দ্বারা কিছু একটা ইশারা করল অ্যারিস। তার তির্যক ইশারায় অক্ষিপটে পলক ছেড়ে রোকেয়ার মাথা থেকে রিভলভার সরল তুষার। ওয়েস্ট ব্যান্ডে সেটাকে গুছতে গুছতে গার্ডদের অস্ত্র নামানোর আদেশ করল সে। এক বিন্দু মাত্র ঘটনা আজ করতে না পেরে নীরব দর্শকের ন্যায় সকলকে নিগুড় দৃষ্টিতে পরখ করে চলছে নিঝুম। দরজার অভিমুখে পা রাখতে না রাখতে পেছন থেকে গর্জে উঠলেন রোকেয়া, আমার মেয়েকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? বিলীন হলো নৈশব্দ। বিনা পূর্বাভাসে থমকালো মাফিয়া বস। তার স্তব্ধ পদযুগল অনুসরণ করে জলদি এগিয়ে এসে পুনরায় পথ রোধ করল রোকেয়া। ওই অশুভ অক্ষি গহ্বর দুটো নির্দ্বিধায় উপেক্ষা করে ছুড়লেন তেজস্ক্রিয় ক্রুদ্ধ ধ্বনি, ভণ্ডামি করে বন্দুক হাঁকিয়ে আমার মেয়েকে আমার বাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি কিন্তু পুলিশকে জানাতে একবারও পিছু পা হব না। আকস্মাৎ চড়াত করে উঠল মস্তিষ্ক। ফলস্বরূপ কোনরূপ জবাবদিহিতা ব্যতীত ভদ্রমহিলার হৃৎপিণ্ড বরাবর পেছন থেকে রিভলভার চালাতে উদ্যত হয় তুষার। তার আগেই শীতল ভঙ্গিমায় গ্রীবা ঘোরালো মাফিয়া বস। অস্তিত্বহীন নির্জীব শূন্যতার অভিব্যক্তি, দানবীয় পরশক্তির ন্যায় জ্বলন্ত দুই নয়ন, যেন সদ্য উদ্গীরিত আগ্নেয়গিরির দাবানল।
লোকটার আধার কালো চাহনিতে অন্তরাত্মা খামচে উঠল রোকেয়ার। সে ভরকালো। পেছন থেকে মেয়ের উদ্দেশ্যে আঞ্চলিক বাক্যে হাঁক ছাড়লেন দেবরা। বেশি বুঝিস না মাইয়া, ওগরে যাইতে দে, নিজে বাঁচলে বাপের নাম। এতক্ষণে মাফিয়া বসের কণ্ঠনালী ভেদ করল বাক্যবহর। ধ্বনিত হলো নির্জীব গুরুগম্ভীর আওয়াজ। পুলিশ কেন? পুরো পৃথিবীর সকল ফোর্সকে একসাথে খবর দিয়ে পাহাড় সমান ব্যারিকেড তুললেও অ্যারিসকে আটকানোর দুঃসাহস কারণেই। কথাটুকু শেষ করে লম্বা পা ফেলে দরজার সামনে অগ্রসর হলো মাফিয়া বস। কিঞ্চিত ধরাশায়ী কণ্ঠে রোকেয়া বলে উঠলেন, আমার মেয়েকে এভাবে তুলে নিয়ে যাওয়ার কোনো অধিকার নেই আপনার। ভদ্রমহিলার কথায় ন্যূনতম প্রতিক্রিয়া দেখালো না অ্যারিস। হনহনিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। তবে লোনের কাছে যেতেই কি ভেবে যেন জিভের ডগায় গাল ঠেলল সে। অতপর পেছনে ঘুরে রোকেয়ার পানে ধারালো দৃষ্টিপাত করে শেষবারের মতো উচ্চারণ করল, শুধুমাত্র এই একটা কারণে বেঁচে গেলেন, নয়তো এই শরীরে করা প্রতিটা আঘাতের বিনিময়ে আপনাকে নরক দর্শন দেখানোর ইচ্ছে ছিল আমার। আতঙ্কে সমগ্র শরীর শিউরে উঠল রোকেয়ার। আটকানো তো দূরে থাক, মুখ ফুটে আর একটি কথাও উচ্চারণ করার স্পর্ধা হলো না তার। কেবল জীবন্ত পুতুলের ন্যায় সিক্ত নয়নে অবলোকন করে গেল মাফিয়া বসের রুষ্ট পদাচরণ। সাইকোলজি বলে, সবচেয়ে অবহেলিত মানুষটার জন্যেও পৃথিবীর কোথাও না কোথাও এমন কারো অস্তিত্ব রয়েছে যার উদ্ভব কেবল ওই অবহেলিত মানুষটাকে উন্মাদের ন্যায় ভালোবাসার জন্য, হোক সে বাস্তবতা কিংবা কোনো নিষিদ্ধ মরীচিকা। নিস্তব্ধ সড়কে বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে সাই সাই আওয়াজ তুলে এগিয়ে চলছে রয়্যাল ব্লু থিমের রোলস রয়েসখানা। ঊর্ধ্বগামী বিলাসবহুল গাড়িটির পিছু নিয়েছে আরও গোটা দশেক কালো মার্সিডিস। রোলস রয়েসের লিডারশিপ অনুকরণী প্রতিটি গাড়ির নিগুড় পর্যবেক্ষণ বলেই দেয় তারা বিশেষ দক্ষ সম্পন্ন। যেন তুষার আবৃত জঙ্গলে রাজত্ব চালিয়ে বেড়ানো বিশাল নেকড়ের প্যাক, যাদের একমাত্র কাজ হলো আলাফাকে অনুসরণ করা। লোকালয়ের পথ ছাড়িয়ে সুবিস্তৃত পাহাড়ের হাইওয়ে ধরে পথিমধ্যে হঠাৎ ব্রেক কষল রোলস রয়েস। তৎক্ষণাৎ একে একে চাকার ঘর্ষণে বিকট আওয়াজ তুলে হার্ড ব্রেক টানল সবগুলো মার্সিডিস। ঝিমঝিমে বাড়িধারায় মুখরিত ধরনী। গ্লাস ওয়াইপটা চালু রেখেই গিয়ারে হাত চালালো অ্যারিস। গাড়ির চাকা পুরোপুরি স্থির হয়ে এলে গাড়ি ঘুরিয়ে নির্লিপ্তে দৃষ্টিপাত করল প্যাসেঞ্জার সিটে। এখনও চেতনা ফিরেনি মেয়েটার। টলমলে নিয়ন্ত্রণহীন মাথাটা অবলীলায় এলিয়ে পড়েছে ব্যাক সিটে। ফ্যাকাশে বর্ণে নির্জীব মুখখানা কিয়ৎক্ষণ নীরবে অবলোকন করে অচিরেই দুজনার মাঝের সংকীর্ণতা বাড়ালো মাফিয়া বস। এক টানে নিজের অনেকটা সন্নিকটে নিয়ে এলো সাকুরাকে। পরপরই নির্দ্বিধায় হাত বাড়ালো সরু গালের মাঝে। ছোট্ট ছোট্ট কালচে ক্ষতগুলোতে অনুভূতিহীন আঙুলের প্রলেপ বুলিয়ে তরতর করে খুলে ফেলল গলার কাছের দুটো বোতাম। কাঁধের দুপাশ থেকে কাপড়ের আচ্ছাদন সরে যেতে বেরিয়ে এলো হাজারটা দগদগে ক্ষতচিহ্ন। গমরাঙা ফর্সা পেলব ত্বক জুড়ে কেবল তীক্ষ্ণ আঘাতের পাশবিকতা। তুলতুলে নমনীয় শরীরের ভাঁজে এরূপ আঘাতের উপস্থিতি মুহূর্তেই হিংস্রতা জাগিয়ে তুলল ব্লাডি মনস্টারের অন্তরে। বুকের রক্ত তোলপাড় করা অস্থিরতায় একের পর এক পাঁচ বসাতে শুরু করলো গাড়ির ফ্রন্ট মিররে। অচিরেই ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হলো স্বচ্ছ কাচের আস্তরণ। ক্রোধে ফেটে পড়ে নতুন উদ্যমে গাড়ি কাঁপিয়ে নিক্ষিপ্ত করল দানবীয় এক বিকট হুঙ্কার। নিজের বাড়িতে এভাবে দিনের পর দিন অ্যাবিউজড হয়েছ, আগে কেন বলনি আমায়? হোয়াই? হাউ উইল আই টলারেট দিস পেইন নাও? প্রবল অগ্রাসনে ফের গ্রীবা ফিরিয়ে বলিষ্ঠ করতলে অবচেতন ঈশানীর চিবুক ঝাঁকিয়ে উঠল মাফিয়া বস। দাঁতে দাঁত পিষে হিসালো। ইয়োর ওন্ড আর বার্নিং মাই চেস্ট। নির্বিকার সাকুরা। মেয়েটার চেতনাহীন নিস্তব্ধতা ক্রমশ উন্মাদ করে তুলছে অ্যারিসকে। প্রচণ্ড ক্রোধে মাথাচাড়া দিয়ে উঠেছে পৈশাচিকতা। মস্তিষ্কের নিয়ন্ত্রণ হারিয়ে অন্তরের যাতনায় আবারও কিছু বলবে তার আগেই কিঞ্চিত আওয়াজ তুলে কেঁপে উঠল গাড়ির ড্যাশবোর্ডে রাখা ওয়াকিটকিটা। আচানক আওয়াজে মতিভ্রম কাটল অ্যারিসের। কাঁধ শটান করে যন্ত্রটি হাতে তুলে নিতেই বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো তুষারের উদ্বিগ্ন কণ্ঠস্বর। ইজ এভরিথিং ওকে? আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল অ্যারিস। নিচু স্বরে প্রতিক্রিয়া করল, হুম। পরপরই লস হলো কানেকশন। বিরক্ত হয়ে ওয়্যারলেস যন্ত্রটাকে ব্যাক সিটে ছুঁড়ে ফেলল এক ঝটকায়।
কষ্ট কিভাবে প্রকাশ করতে হয় জানে না অ্যারিস। রুক্ষ হৃদয়টা যে তীব্র যাতনায় কাতরাচ্ছে সেটাও বোধহয় বোধগম্য নয় ওর। সহসা টালমাটাল চিত্তে গ্রীবা বাঁকিয়ে অবচেতন মেয়েটার উন্মুক্ত ত্বকের ভাঁজে নির্বিকারে অধর ছিল মাফিয়া বস। প্রতিটি কালচে ক্ষততে আদর মাখানো শুষ্ক ওষ্ঠপঠের নিগুড় প্রলেপ বুলিয়ে নীরবে কানের কাছে এসে স্থির করল নেত্রোদয়। সাকুরার রেশমের মতো সিল্কি চুলের মাঝে খড়খড়ে পুরুষালী আঙুলগুলো প্রতিস্থাপন করে শীতল আওয়াজে হিসিয়ে বলে উঠল, ব্লাডি মনস্টার, আমি জানি তুমি ঠিক নেই। এই মুহূর্তে এটা করা অনুচিত, অন্যায়। ভারী তপ্তশ্বাস জের ধরে কিয়ৎক্ষণ নীরবতা, পরপরই ধ্বনিত হলো মাদকীয় এক গভীর হাস্কি স্বর। বাট ইউ নো, আই এম হার্টলেস। নিষিদ্ধ জিনিস বরাবরই আকৃষ্ট করে আমায়। বাক্যটুকু শেষ করে আঙুলের বাঁধনে দৃঢ়তা টানল অ্যারিস। অবচেতন মানবীর শুকিয়ে যাওয়া মুখশ্রীখানা অনেকটা কাছাকাছি এনে কুসুম কোমল ওষ্ঠদ্বয়ের মাঝে ডুবালো নির্দ্বিধায়। রক্তিম নমনীয়তার মাঝে ক্রমশ বিলীন হতে লাগলো নিষ্ঠুর পরাশক্তিধর রুক্ষ বেসামাল অধৈর্যগল। উদ্ভব ঘটল নিষিদ্ধ বাসনার, ক্রমান্বয়ে প্রগাঢ় হলো অভিলাষ। উথাল পাথাল অনুভূতির তোরণে টিমটিমিয়ে নিভে এলো বিদ্ধ হৃদয়ের মন্থর যাতনা, যার দরুন উপচে পড়া অমৃত সুধার অনলে দলিত মথিত হয়ে প্রেমানলের প্লাবনে অচিরেই বনভাসী হলো দুটো একাগ্র চিত্ত। রয়্যাল ক্যারাভিয়ান, কক্সবাজার। ব্ল্যাক হোলের নিকটবর্তী বন্দরে অবস্থিত আকাশচুম্বী এক ব্ল্যাক ক্রুজ শিপ। গভীর জলরাশির দ্বিখণ্ডিত করে সমুদ্রের বুকে বেয়ে চলা এক টুকরো রাতের শহর যেন এই রয়্যাল ক্যারাভিয়ান। অসংখ্য তলাবিশিষ্ট বিশাল আকৃতির এই যুদ্ধ জাহাজের সর্বোচ্চ চূড়ায় পথপথ করে উড়ছে ব্রেডভা খচিত দুটি কুচকুচে কালো পতাকা। কক্সবাজার বন্দর সীমানা ছাড়িয়ে লোকচক্ষুর অন্তরালে নিশ্চল গতিতে এগিয়ে চলছে জাহাজটি। উপত্যকা থেকে দূরত্ব খুব বেশি না হলেও ক্রুজ শিপের অভ্যন্তরে দাঁড়িয়ে স্থল সীমান্ত অবলোকন করা পুরোপুরি অসম্ভব। সমুদ্র পৃষ্ঠের এক পার্শ্বে ধুধু বালিচর, আর বাদবাকি তিন দিকেই কিনারাবিহীন অগাধ জলরাশির উপাখ্যান। জাহাজের ভেতরের দিকটা বেশ সুসজ্জিত। মাফিয়া বসের জন্য বরাদ্দকৃত প্রতিটি কামরায় সুবিস্তীর্ণ ভেলভেট গলিচার আস্তরণ। মাথার উপরে দফায় দফায় ঝুলে আছে অ্যান্টিকের ঝাড়বাতি আর হ্যাজাকের বহন। কক্ষের প্রতিটি কোণে কোণে বিচরণ করছে ওয়াইল্ড জেসমিন বিমোহিত সুঘ্রাণ। এছাড়াও লাউঞ্জ, ক্যান্টিন, বার, সুইমিং পুল, শপিং মল, থিয়েটার, একাধিক মাস্টার বেডরুম থেকে শুরু করে সিক্রেট ক্যামেরা এবং আন্ডারগ্রাউন্ডের আলাদা আলাদা সেকশন অবিভক্ত প্রতিটি তলা। এক কথায় গভীর সমুদ্রপৃষ্ঠে বিচরণ করা সত্ত্বেও অভিজাত্য আর নান্দনিকতার অশেষ বৃত্তান্ত যেন এই রয়্যাল ক্যারাভিয়ান। পুরো একটা দিন কেটে গেল ঈশানীর নিস্তব্ধ অবচেতনায়। রাতের দ্বীপ প্রহরে হানা দিয়েছে তীব্র বর্ষণ। ক্রুজ শিপে ফিরে আসার পরে কোনো এক অজ্ঞাত কাজে সারাটা দিন ব্যস্ত সময় অতিবাহিত করেছে অ্যারিস। আর যখন কাজের ফাঁকে একটুখানি সময় বের করে ছুটে এসেছে সাকুরার নিকট, ততক্ষণে চিকিৎসা শেষে মাস্টার বেডরুম থেকে বেরিয়ে গিয়েছে মাফিয়া বসের একান্ত ব্যক্তিগত কার্ডিওলজিস্ট ডক্টর মাদভেই। তার কিছুক্ষণ পরেই ডক্টর মাদভেইকে অনুসরণ করে কক্ষ থেকে প্রস্থান করল তুষার। স্তব্ধ পদযুগলে সম্মুখে এগুলো অ্যারিস। পরনে তার ফর্মাল ব্ল্যাক সিল্ক শার্ট, চিরাচরিত আধার ঢাকা নির্জীব তার সুডল মুখায়ব, অস্থিরতায় দুটো বোতাম খুলে রাখা, যার দরুন চিসেল কাটের ন্যায় তীক্ষ্ণ বক্ষভাজের অঙ্গসৌষ্ঠব স্পষ্ট দৃশ্যমান। চোখ বন্ধ করে বলে দেওয়া যায় অতীব সুদর্শন সেই যুবক। আগন্তুক মাফিয়া বসের এলোমেলো সৌন্দর্যে নৈশব্দে দৃষ্টি বোলালো তুষার। অতঃপর স্থবির চিত্তে দাঁড়িয়ে রইল দরজার সন্নিকটে। তুষারের নিকট এগিয়ে এসে সর্বপ্রথম ঘরের ভেতরে দৃষ্টিপাত করল অ্যারিস। সফেদ রাঙা বিছানায় ঘুমন্ত অপসারীর ন্যায় নির্লিপ্তে শুইয়াছে নীলাম্বরী। স্যালাইন চলছে এখনও। 2 আঙুলের ভাঁজে ক্যানুলার উপস্থিতি তার। নসারন্ধ্রে আটকে আছে নাজাল ক্যানুলা নামক বিশেষ অক্সিজেন সরবরাহক। নিথর সাকুরাকে দেখতেই মাফিয়া বসের অগ্নিদগ্ধ বুক চিরে বেরিয়ে এলো এক ভারী দীর্ঘশ্বাস। এতক্ষণে নীরবতা ভাঙল তুষার। গভীর শ্বাস টেনে বলল,
ডক্টর মাধভাই সকালে আবার আসবেন। কি বলছে ডক্টর? ওর জ্ঞান ফিরবে কখন? অতি শীঘ্রই। তবে কথার মাঝে কৌতূহল পেশ করে থমকালো তুষার। তৎক্ষণাৎ ওর পানে দৃষ্টিপাত করল অ্যারিস। এক ভুরু উঁচিয়ে গভীর স্বরে আওড়ালো, কিন্তু? কিয়ৎক্ষণ নীরব থেকে ফের তুষার বলল, মিস বুলওয়াস্টের হার্ট সামান্য দুর্বল, ফলে আকস্মিক কোনো ঘটনা কিংবা নিউজ হোক সেটা জয়ফুল অথবা শকিং, দুটোতেই তার মাত্রাতিরিক্ত হার্টবিট ফাস্ট হওয়ার প্রবণতা রয়েছে, যার ফলশ্রুতিতে অতি উত্তেজনাবশত অনেক সময় হার্ট অ্যাটাক অথবা মিনি হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রকট। এর রিকভারি কি? ছোট্ট করে প্রত্যুত্তর করলো অ্যারিস। তুষার জানালো, এই ব্যাপারে ডক্টর কিছু বলেনি। ওকে, আমি জেনে নেব। মাফিয়া বসের শূন্য দুই নয়ন আটকে আছে ঘরের মাঝে। ধূসর বাদামি গহ্বর জুড়ে বেগবান অস্থিরতা। সেই দৃশ্য পর্যবেক্ষণ করে তড়িৎ বাক্য ছড়ল তুষার। অনুভূতিহীন গম্ভীর স্বরে আওড়ালো, আপনি ডেভিল অ্যারিস, আর ভেতরে যে শুয়ে আছে ওই মেয়েটা একটা অ্যাঞ্জেল। আপনাদের দুজনের মাঝে আলোক বর্ষতুল্য দূরত্ব, এক মহাকাশসম বিঘ্নতা। মরীচিকা হয়ে কি করে ছোবেন প্রস্ফুটিত আলোকে? এত বাধা পেরিয়ে কি করে আগলাবেন ওই পবিত্রাকে? বিস্ট কখনো বিউটির হদিশ পায় শুনেছেন? আমি সমগ্র পৃথিবীর বিরুদ্ধে লড়তে রাজি তুষার, তবুও সাকুরাকে ছাড়তে নয়। ঈশানীর পানে নিগুড় দৃষ্টিপাত করে তীর্যক কণ্ঠে প্রত্যুত্তর করল অ্যারিস। মাফিয়া বসের অনুভূতির দৃঢ়তায় থমকে গেল তুষার। কথা বাড়ানোর সুযোগ হলো না আর। ফলস্বরূপ ঘাড় ঘুরিয়ে প্রস্থান করল নির্বিকারে। কারণ ও জানে, অ্যারিস যখন একবার ভেবে নিয়েছে সাকুরা তার মানে সমগ্র পৃথিবী তোলপাড় করে হলেও সাকুরার পবিত্রতা সুরক্ষা রাখার দায়িত্বটাও তার। বিনা বাক্যে বেশ অনেকটা পথ অতিক্রম করার পর আকস্মাৎ পিছু ডেকে ওঠে অ্যারিস। চেহারায় পেশাদারিত্বের কঠোর অভিব্যক্তি টেনে জিজ্ঞেস করে, রিয়ানার কোনো খোঁজ পেলে? পেছনে ঘুরে না সুযোগ মাথা নাড়ালো তুষার। হতাশাগ্রস্ত স্বরে জবাব দিল, এখনো না, তবে শীঘ্রই পেয়ে যাব। স্পাই টিম কর্মরত। অক্ষিপুটে পলক ছেড়ে নির্বিঘ্নে প্রতিক্রিয়া জানালো অ্যারিস। পরপরই তুষার বলে উঠল, একটা প্রশ্ন করব অ্যারিস? শিওর? হঠাৎ স্থল সীমান্ত ত্যাগ করে ক্রুজ শিপেই কেন শিফট করলেন? তপ্ত শ্বাস ছেড়ে পুনরায় অবচেতন মেয়েটার পানে দৃষ্টি ঘোরালো অ্যারিস। শীতল কণ্ঠে জানালো, যখন রাশিয়ায় ফিরতে হবে আমাকে, তাই রিস্ক নিতে চাইনি। মাস্টারমাইন্ড তুষারের বুঝতে অসুবিধা হলো না মাফিয়া বসের দুশ্চিন্তার কারণ, যার দরুন বোধগম্য অভিব্যক্তিতে মাথা নাড়িয়ে নির্বিকারে প্রস্থান করল সে। ওদিকে তুষার চলে যেতেই নীরব পদচারণায় কক্ষের অভ্যন্তরে প্রবেশ করল মাফিয়া বস। ধীরে ধীরে অগ্রসর হয়ে গিয়ে বসল চেতনাহীন সাকুরার শিয়রে। শূন্য চোখে ভর করেছে তার এক সমুদ্র অনুভূতির তোরণ। নির্দয় পাশবিক সত্তাটা গুটিয়ে গিয়েছে অন্তরে। বিনা বাক্যে নির্জীব শীতল হাতখানি অবাধে বিচরণ করল মেয়েটার সুশ্রী কপালে। এই নমনীয়তা, এই পবিত্রতা, এই নাজুকতাটুকু বরংবার দিশেহারা করে দিলে মাফিয়া বসটাকে। এবারও তার ব্যতিক্রম নয়। সহসা নিগুড় দৃষ্টে সাকুরাকে পরখ করতে করতেই তার কণ্ঠনালী ভেদ করল বেখেয়ালি বাক্যবহর। ডেভিল, অ্যাঞ্জেল, বিউটি, বিস্ট, কি আসে যায় যখন কিনা হার্টলেস ডেভিলটার সমগ্র মহাকাল থমকে দাঁড়ায় ওই নীলাম্বরীর নীল গহ্বরের অনিন্দ আলোকে। ওয়েল, মাফিয়া বসের হৃদয়টা বেইমানি করছে বটে, তবে ভুল করেনি কিছু। কারণ নারী জাতির চাহনি যে কতটা ভয়ঙ্কর, সুন্দর আর রহস্যময়, যেই পুরুষ তাতে ঘায়েল হয়েছে কেবল সেই উপলব্ধি করেছে এর ইন্দ্রিয়জালিক অদৃশ্য পরাশক্তিকে। সারাদিনের অক্লান্ত ব্যস্ততার ইতি টেনে রাতের শেষ প্রহরে নিজ কক্ষে প্রবেশ করল তুষার। রুমে এসেই যান্ত্রিক শরীরটাকে এলিয়ে দিল নরম তুলতুলে বিছানায়। অগণিতবার এপাশ ওপাশ করেও ঘুম আসছে না কিছুতেই। অক্ষিপুট মেলে আছে নিরালস। শেষ রাতে মেঘমালা কেটে গিয়ে গভীর সমুদ্রে তরঙ্গিত হচ্ছে। জাহাজের জানালা গলিয়ে পূর্ণিমার আলো প্রবেশ করছে অকপটে। দূর আকাশের প্রজ্বলিত ওই চন্দ্রালোক পর্যবেক্ষণ করতে করতেই কি ভেবে যেন শোয়া ছেড়ে উঠে বসল তুষার। হাতের কাছে ল্যাপটপ, ফোন, ওয়াকিটকি সহ আরও অনেক আধুনিক যন্ত্র প্রযুক্তি থাকা সত্ত্বেও বিছানা ছেড়ে এগিয়ে গেল অ্যানালগ ফ্যাক্সড মেশিনটার নিকট। বাহ্যিক দিক দিয়ে যন্ত্রটি অ্যানালগ হলেও প্রযুক্তি কলনে 5G ক্ষমতা সম্পন্ন দক্ষতা এর।
যার দরুন স্মার্টফোনের চেয়ে কোনো অংশে কম নয় যন্ত্রটির পারদর্শিতা। মাফিয়া পেইন্ট হাউসে যোগাযোগের একমাত্র মাধ্যম এই ফ্যাক্স মেশিন। আন্ডারওয়ার্ল্ডের সব রকম গোপনীয় তথ্য আদান প্রদানে ব্যবহৃত হয় এটি। তাই তো পৃথিবী থেকে যন্ত্রটি বহু আগে বিলুপ্ত হলেও মাফিয়াদের নিষিদ্ধ জগতে এর কার্যক্রম আজও অবিরত। প্রথমে হাঁটু ভেঙে ফ্যাক্স মেশিনটার সামনে গিয়ে বসল তুষার। অতঃপর দ্বিধাগ্রস্ত আঙুল নাড়িয়ে টাইপ করতে শুরু করলো। বহুদিন হলো ফ্যাক্স পাঠাচ্ছ না, ঠিক আছো তো তুমি? ঠিক থাকলে আমার জামা কাপড়গুলো হ্যান্ড ওয়াশ করে রেখে রোদে শুকিয়ে রেখো। এখানে ড্রয়ারে শুকানো কাপড় চোপড় ব্যবহার করতে বড্ড ইরিটেটিং ফিল হচ্ছে, তাই একটা পোশাক একবারে বেশি পরতে পারছি না। আর হ্যাঁ, রুম যাতে একদম অগোছালো না থাকে, খুব শীঘ্রই রাশিয়া ফিরছি। পুরো মেসেজ লেখা শেষ হলে লেখাগুলো অবলোকন করে ঠোঁট কামড়ে অস্ফুট হাসল তুষার। অতঃপর সেকেন্ডের মাথায় নিজের চিরাচরিত থমথমে সত্তায় ফিরে এসে সেন্ড বাটনে ক্লিক করে জলদি পায়ে ফিরে গেল বিছানায়। পাইথন প্যারাডাইস, রাশিয়া। সন্ধ্যা আকাশে চাঁদের অস্ফালন। শীতের তীব্রতা কমে এসেছে ইদানিং, যার দরুন প্রাণ ফিরে পেয়েছে তুষার আচ্ছাদিত নির্জীব জঙ্গলটা। বেড়েছে জংলা পশুদের আনাগোনা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সুউচ্চ পেইন্ট হাউসের প্রতিটি কাচের দেওয়াল ভেদ করে জঙ্গল ছাপিয়ে ধেয়ে আসছে নিশাচার প্রাণীকুলের নিরস হাউলিং। অন্যান্য দিন বন্য প্রাণীর হাউলিং ভেসে এলে প্রতিটি জানালা দরজার কাচ লাগিয়ে দেয় ফ্লোরা। তবে আজ চিরাচরিত অভ্যাসে ব্যতিক্রম ঘটেছে কিছুটা। সকাল থেকে শরীরটা ভালো নেই ওর, জ্বর জ্বর লাগছে ভীষণ। ফলস্বরূপ সন্ধ্যা অবধি দরজা আটকে বিশ্রাম নিয়েছে নিজের ঘরে। তবে লাউঞ্জ থেকে ফ্যাক্স মেশিনটার ভাইব্রেট আওয়াজ হতে আর শুয়ে থাকতে পারল না রুশকন্যা। হৃদয়ের নাজুক উৎকণ্ঠায় উঠে পড়ল ক্লান্তি ছাপিয়ে। কোনো মতে ফ্রকটা ঠিকঠাক করে দরজা খুলে বেরিয়ে এলো ঊর্ধ্বশ্বাসে। কিন্তু লাউঞ্জের দৃশ্যপট আজ পুরোপুরি ভিন্ন। ঘুটঘুটে তামাশায় আচ্ছন্ন চারিদিক, স্টাফদের উপস্থিতি শূন্য, পুরোপুরি ফাঁকা পেন্ট হাউস। আকস্মাৎ এহেন বিরূপ আবহাওয়ায় ভুরু কুচকাল ফ্লোরা। এদিক ওদিক চোখ বুলিয়ে আড়ষ্ট কদমে সম্মুখে এগোতে এগোতেই রিনরিনে আওয়াজে হাঁক ছাড়ল মেয়েটা। সবাই কোথায়? কেউ নেই কেন এখানে? নিস্তব্ধ পেইন্ট হাউসের চার দেওয়ালে বাধাপ্রাপ্ত হয়ে ফ্লোরার কথাই বারংবার প্রতিধ্বনিত হতে লাগলো চারপাশে। অন্ধকার ফাঁকা লাউঞ্জে নিজের কণ্ঠস্বরের প্রতিধ্বনি নিজে শুনে প্রকম্পিত হয়ে উঠল ভীত স্বতন্ত্র মেয়েটা। ব্যতিগ্রস্ত হয়ে আলো জ্বালানোর প্রয়াসে তড়িঘড়ি করে ছুটল সুইচ বোর্ডের দিকে। তবে আগ্রাসী আধারের প্রগাঢ়তায় গলিয়ে গেল গতিপথ। বিস্তৃত আসবাবের সঙ্গে ধাক্কা প্রাপ্ত হয়ে পিছিয়ে এলো কয়েক কদম। ঠিক সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে অসাবধানতায় মেয়েটার পিঠ ঠেকল গিয়ে পুরুষালী এক শক্ত শরীরের সান্নিধ্যে। ঘুটঘুটে তামাশাচ্ছন্ন ঘরে আকস্মাৎ কারোর উপস্থিতি অনুভব করে আতঙ্কে ধরফর করে উঠল নাজুক চিত্ত। প্রচণ্ড ভয়ে কণ্ঠনালীর আওয়াজ লোপ পেয়েছে পুরোপুরি। অজ্ঞতা ফ্যাঁসফ্যাঁসে আওয়াজে ধ্বনি তুলল, কে কে? শরীরের খুব কাছে কানের লতিকা স্পর্শ করে হিসহিসিয়ে অধর নাড়ালো আগন্তুক। প্রিন্সেস? পরপরই অনুভূত হলো ঠোঁট লাগানো নৈশব্দিক এক কপট হাসির প্রসারণ।